2026 সাল কি মনে হয়? একদিকে গোটা বিশ্বজুড়ে নানা রকম ঝুঁকি, আবার অন্যদিকে কিছু দেশ যেন ছুটছে এক অবিশ্বাস্য গতিতে। একেবারে দুটো ভিন্ন চিত্র, তাই না? কিভাবে এই দুটো জিনিস একসাথে ঘটছে, চলুন আজ এই ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। শুরুতেই একটা সংখ্যা 1.9 ডিগ্রি সেলসিয়াস, বেশ ভয় ধরানো, তাই না? ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশন কিন্তু এটাই বলছে। ওরা জানাচ্ছে যে 2029 সালের মধ্যেই কোনো একটা বছরে পৃথিবীর তাপমাত্রা এতটা বেড়ে যেতে পারে। প্যারিস চুক্তিতে যে 1.5 ডিগ্রির একটা লক্ষ্যমাত্রা ছিল, এটা কিন্তু সেটাকে ছাড়িয়ে যাওয়ার একটা পরিষ্কার সংকেত। মানে আমাদের গ্রহের জন্য একটা বেশ বড়সড় ঝুঁকির ঘণ্টা। শুধু জলবায়ুর ঝুঁকি নয়, ভূরাজনৈতিক উত্তেজনাও কিন্তু বাড়ছে। যেমন ধরুন চীন আর রাশিয়া, ওরা নিজেদের মধ্যে কৌশলগত পার্টনারশিপ আরও মজবুত করছে। এতে হচ্ছেটা কি, সারা বিশ্বে ক্ষমতার যে ব্যালেন্সটা ছিল সেটা বদলে যাচ্ছে, আর সহযোগিতার বদলে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই সব গ্লোবাল টেনশনের মধ্যেও টেকনোলজির দৌড় কিন্তু থেমে নেই। ভাবা যায়, একটা দেশ তার এআই পরিকাঠামোর জন্য ৩৮,০০০-এরও বেশি জিপিইউতে ইনভেস্ট করছে। এটা শুধু একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট নয়, এটা আসলে একটা দেশের অ্যাম্বিশন বা উচ্চাকাঙ্ক্ষার একটা বিরাট প্রতীক। তো এখানেই আসল প্রশ্নটা চলে আসে, তাই না? একদিকে এত বড় বড় গ্লোবাল রিস্ক, আর অন্যদিকে কিছু দেশ নিজেদের স্বপ্ন পূরণের জন্য এত জোরে ছুটছে। এই দুটো সম্পূর্ণ বিপরীত জিনিসকে কিভাবে একসাথে দেখা যায়, চলুন এই বিষয়টার আরও গভীরে ঢোকা যাক। তো প্রথমে চলুন গ্লোবাল ছবিটা একটু দেখে নিই। 2026 সালকে ঘিরে বেশ কিছু বড় চ্যালেঞ্জ কিন্তু আমাদের সামনে রয়েছে। জাতিসংঘের ডেটা বলছে সারা বিশ্ব জুড়ে এখন রেকর্ড গরম পড়ছে, মারাত্মক হিটওয়েভ হচ্ছে, আবার কোথাও কোথাও ভয়ঙ্কর বৃষ্টি বা খরা। মানে জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের কোনো ভয় নয়, এটা একেবারে আমাদের আজকের বাস্তবতা, এক কঠিন সংকট। আর ডাব্লিউএমও ডেটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। ওরা বলছে আগামী 5 বছরের মধ্যে তাপমাত্রা যে 1.5 ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়ে যাবে তার সম্ভাবনা 70%। এটা কিন্তু কোনো আন্দাজ বা অনুমান নয়, সায়েন্টিফিক ডেটার ওপর ভিত্তি করে বলা একটা কঠিন সত্যি। পরিবেশের এই ঝুঁকির সাথে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক ঝুঁকিও। যেমন চীন আর রাশিয়া জাপান সাগর আর ওখটস্ক সাগরে নর্থ জয়েন্ট 2024 নামে একটা জয়েন্ট মিলিটারি ড্রিল করছে। এটা পরিষ্কার বোঝাচ্ছে যে ওদের মধ্যে বোঝাপড়া বাড়ছে, আর তার সাথে বিশ্বজুড়ে টেনশনও বাড়ছে। আর সবচেয়ে বড় সমস্যা হলো, এই রকম একটা ক্রিটিক্যাল সময়ে গ্লোবাল কোঅপারেশন বা বিশ্বব্যাপী সহযোগিতাটাও কঠিন হয়ে যাচ্ছে। যেমন ধরুন আইপিসিসি আর আইপিবিএস, জলবায়ু আর জীববৈচিত্র্য নিয়ে কাজ করা দুটো খুব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা। সেখান থেকে আমেরিকার সরে আসার সিদ্ধান্তটা কিন্তু একটা বড় ব্যাপার। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় বলছে এটা আন্তর্জাতিক বৈজ্ঞানিক সহযোগিতার জন্য একটা বিশাল ধাক্কা, মানে সমস্যা সমাধানের চেষ্টাটাই দুর্বল হয়ে পড়ছে। তো এই যে এত গ্লোবাল অনিশ্চয়তা, এর মধ্যেও কিন্তু কিছু দেশ কিন্তু নিজেদের রাস্তা ঠিকই তৈরি করে নিচ্ছে। চলুন এবার একটু ভারতের দিকে তাকানো যাক। ওরা এই রকম একটা চ্যালেঞ্জিং সময়েও দারুণ একটা গ্রোথের পথে হাঁটছে। একটা মজার ব্যাপার কি জানেন, অনেক সময় এই বাইরের চাপ বা চ্যালেঞ্জগুলোই একটা দেশের ভেতরের জেদটাকে আরও বাড়িয়ে দেয়। ভারতের ক্ষেত্রেও হয়তো সেরকমই কিছু একটা হচ্ছে। বাইরের সংকটগুলোই যেন ওদের ভেতরের শক্তিকে আরও জাগিয়ে তুলছে। ভারতের ইকোনমিক মোমেন্টামের একটা দারুণ উদাহরণ হল বম্বে স্টক এক্সচেঞ্জ। ভাবুন 2026 সালের 10 এপ্রিল সেন্সেক্স 77,550.25 পয়েন্টে ক্লোজ হয়। এটা কিন্তু শুধু একটা নাম্বার নয়, এটা দেশের ইকোনমিতে যে একটা পজিটিভ ভাইব আছে তারই একটা শক্ত প্রমাণ। আর মার্কেটের এই যে আপট্রেন্ড, এটা কিন্তু একদিনের ব্যাপার না। ডেইলি, মান্থলি, ইয়ারলি সব দিকেই একটা স্ট্রং গ্রোথ দেখা যাচ্ছে। এর মানে কি? এর মানে হলো ইনভেস্টরদের মধ্যে একটা ব্যাপক কনফিডেন্স তৈরি হয়েছে। আচ্ছা, ভারতের এই ইকোনমিক স্পিডের পেছনে দুটো বড় ড্রাইভিং ফোর্স আছে। একটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, আর অন্যটা হলো ইলেকট্রিক ভেহিকলস বা ইভিস। চলুন এই দুটো বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক।
2026 সালের এআই ইম্প্যাক্ট সামিটে ভারত তাদের এআই ভিশনটা খুব পরিষ্কার করে দিয়েছে। ওদের লক্ষ্যটা শুধু টেকনোলজির উন্নতি করা নয়, বরং লক্ষ্যটা হল সকলের জন্য কল্যাণ, সকলের জন্য সুখ। মানে ওরা টেকনোলজি ব্যবহার করে এমন একটা সমাজ গড়তে চায় যেখানে সবাই ভালো থাকবে। ভারতের এআই পলিসির মূল আইডিয়াগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। ওরা 7টা সূত্রের ওপর ভিত্তি করে ইনোভেশন আর সেফটির মধ্যে একটা ব্যালেন্স আনার চেষ্টা করছে। যেমন একটা পয়েন্ট হলো সংযমের চেয়ে উদ্ভাবন। এটা থেকেই বোঝা যায় ওরা কতটা সাহসী আর ফিউচার ফোকাসড। আচ্ছা, এবার আসা যাক ইলেকট্রিক গাড়ির কথায়। টাটা মোটরসের মতো একটা পুরনো আর নামী কোম্পানিও যে কতটা অ্যাগ্রেসিভলি ফিউচারের দিকে এগোচ্ছে সেটা ওদের নতুন আর পুরনো ইভি মডেলের লিস্টটা দেখলেই পরিষ্কার বোঝা যায়। এটা কিন্তু ভারতের অটোমোবিল ইন্ডাস্ট্রিতে একটা বড়সড় বদলের ইঙ্গিত দিচ্ছে। আর ওদের যে আপকামিং মডেলগুলো আসছে সেগুলো তো আরও এক্সাইটিং। যেমন ধরুন টাটা সিয়ারা ইভি, যার রেঞ্জ প্রায় 500 কিলোমিটার, কিংবা টাটা অ্যাভেনিয়া, যার ডিজাইনটা একদম ফিউচারিস্টিক। এই ধরনের ইনোভেশনগুলোই কিন্তু ভারতের মোবিলিটির ভবিষ্যৎকে একেবারে বাস্তব করে তুলছে। কিন্তু একটা দেশের পরিচয় তো আর শুধু অর্থনীতি বা টেকনোলজি দিয়ে হয় না, তাই না? এর সাথে জড়িয়ে থাকে কালচার, এমন কিছু যা কোটি কোটি মানুষকে একসাথে বেঁধে রাখে। মানে বড় বড় কোম্পানির বোর্ডরুমের মিটিং বা কারখানার প্রোডাকশনের বাইরেও আর একটা জগৎ আছে, আর একটা প্রতিযোগিতা আছে, যা লক্ষ লক্ষ মানুষকে এক করে দেয়। যেমন ধরুন আইপিএলে বিরাট কোহলি বনাম রোহিত শর্মার রাইভালরি। এই যে স্ট্যাটসগুলো দেখছেন, এগুলো তো শুধু রান বা স্ট্রাইক রেটের হিসেব নয়। এর পেছনে আছে একটা গোটা দেশের আবেগ, কম্পিটিশন আর সেরাটা দেওয়ার লড়াইয়ের গল্প, যা কোটি কোটি মানুষকে বুঁদ করে রাখে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে আছে গ্লোবাল আনসার্টেনিটি, মানে জলবায়ুর সংকট, রাজনৈতিক সমস্যা। আর ঠিক তার উল্টো দিকে আছে একটা দেশের নিজস্ব মোমেন্টাম, যা চলছে ইকোনমিক কনফিডেন্স, টেকনোলজিক্যাল অ্যাম্বিশন আর কালচারাল প্যাশনের ওপর ভর করে। আর সবশেষে একটা প্রশ্ন রেখে যায়, যখন ভবিষ্যৎ এতটা অনিশ্চিত, তখন কি এই সাহসী ইনোভেশন আর ন্যাশনাল অ্যাম্বিশনই টিকে থাকার আর এগিয়ে যাওয়ার একমাত্র উপায়? উত্তরটা হয়তো সময় বলে দেবে।